তো আমরা যে আলোচনাগুলো করেছিলাম তার মধ্যে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, হয় সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্স, সাইবার থ্রেট মানে কিছু কমন থ্রেট, তার মধ্যে মেলওয়্যার, র্যানসমওয়্যার, ফিশিং ইমেল অ্যান্ড আদার কিছু অ্যাটাক ছিল। প্রথমে আমরা মানে বেসিক কিছু জেনেছিলাম সাইবার ওয়ার্ল্ড, সাইবার অ্যাটাক অ্যান্ড সাইবার সিকিউরিটি সম্পর্কে। তারপর আমরা সাইবার ওয়্যার সম্পর্কে জেনেছিলাম। তারপর কিছু মানে প্রথম দিককারের কিছু মানে কম্পিউটার জগতে প্রথম দিককারের কিছু অ্যাটাক নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা মানে যে আমাদের সাইবার সিকিউরিটিটা যে আমরা ডিজাইন করি সেটা তিনটা বিষয়ের উপর বেস করে করা হয়। সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। তো বিষয়টা আমি আরেকবার একটু বলতেছি। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে যে আপনি বা আমি অথরাইজ পার্সন কোনো একটা পার্টিকুলার ডাটার জন্য, যে ডাটাটা ক্লাউডে বা কম্পিউটার আছে, সেই অথরাইজ পার্সন ছাড়া অন্য কেউ যেন ডাটাটা ইউজ করতে না পারে। অথরাইজ পার্সন শুধু ডাটাটার অ্যাক্সেস পাবে, বাকি আর কেউ পাবে না। আর ইন্টিগ্রিটি বিষয়টা হচ্ছে যে মানে আমি ডাটাটা যে ফরম্যাটে রেখেছি, এটা যদি ওয়ার্ড ফরম্যাট হয় অথবা এক্সেল ফরম্যাট হয় অথবা আদার ফরম্যাট হয়, সেই ফরম্যাটে ডাটাটা যেন থাকে, আমি অ্যাক্সেস করতে পারবো আমার পার্টিকুলার ফরম্যাটে, সেটাই হচ্ছে এটার ইন্টিগ্রিটি। আর অ্যাভেলেবিলিটি হচ্ছে যে আমি ডাটাটা আমার কম্পিউটারে রাখবো অথবা ক্লাউডে বা যে কোনো জায়গায়, আমি আমার যখন প্রয়োজন হবে, আমি যদি আমার ইন্টারনেট থাকে, আমি যেন সব জায়গা থেকে যদি আমার ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাক্সেস করতে পারি, সেটাই হচ্ছে এটার অ্যাভেলেবিলিটি। তারপর আমরা কিছু অ্যাটাক আলোচনা করেছিলাম। তারপর আইওটি কি বিষয়, এই আইওটি নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম হচ্ছে মানে সাইবার সিকিউরিটিটা কেন ইম্পর্টেন্ট। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। দাদা শুনতে পাচ্ছি, কন্টিনিউ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে এখানে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, এটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম, আজকে আর একটু ব্রিফলি বলি। সেটা হচ্ছে যে অনেক ধরনের অ্যাটাকই হয়। র্যানসমওয়্যার অ্যাটাক, র্যানসমওয়্যার কি করে, আমাদের ডাটাগুলোকে ম্যানিপুলেট করে রাখে, মানে অন্য ফরম্যাটে নিয়ে যায়, যাতে করে মানে অ্যাটাকাররা ওই ডাটাটা আমার অরিজিনাল ফরম্যাটে ফিরিয়ে দেওয়ার জন্য তারা মানে ডিমান্ড করে, অনেক টাকা পয়সা ডিমান্ড করে। আর ফিশিং হচ্ছে যে আপনাকে একটা টোপ দেওয়া হয় যে আপনি আপনার মেলের মাধ্যমে অথবা আপনার নোটিফিকেশনের মাধ্যমে যে আপনি যেন ওই টোপে পড়ে আপনার আহ, যে ইনফরমেশন ক্রেডেনশিয়াল এগুলি শেয়ার করে দেন। আর বিজনেস ইমেল কম্প্রোমাইজ হচ্ছে যে যারা হাই অফিসিয়াল থাকে তাদের মেল হ্যাক করে তাদের হয়ে, তাদের অধীনস্থ যে কর্মকর্তা থাকে যারা ট্রানজাকশন করে, টাকা পয়সা রিলেটেড ট্রানজাকশন করে, তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। আর ডিডোস অ্যাটাক হচ্ছে যে হিউজ পরিমাণে ট্রাফিক করে সেরে কোনো একটা পার্টিকুলার সার্ভারকে ডাউন করে দেয়, এটাই হচ্ছে ডিডোস অ্যাটাক। আর আইওটি, ইন্টারনেট অফ থিংস, এই অ্যাটাকটা হচ্ছে যে আপনি যে হোম অ্যাপ্লায়েন্স ইউজ করেন বা অফিসিয়াল বা কোনো অটোমেশনের জন্য যেই ডিভাইসগুলো ইউজ করেন, সেটা ইন্টারনেটে কানেক্টেড হতে পারে, ইনফ্রারেডে হতে পারে, সেন্সরে হতে পারে। এই সব ডিভাইসগুলোকেই বলা হয় ইন্টারনেট অফ থিংস মানে আইওটি ডিভাইস। আর ক্রেডেনশিয়াল থেফট দেখেন, এটা হচ্ছে 300%। তার মানে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন থাকতে হয় ক্রেডেনশিয়াল থেফট নিয়ে। মানে হ্যাকাররা সবচেয়ে বেশি সুযোগ পায় ইন্ড ইউজারের কাছ থেকে, মানে যারা ইন্ড ইউজার মানে আমাদের মতো যারা ইউজার, তাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালনারেবিলিটিস পায়, মানে ক্রেডেনশিয়াল দিয়ে, মানে লগ ইন ইনফরমেশন থেকে। তো আমাদেরকে এর জন্য এই ক্রেডেনশিয়াল যাতে আমাদের সেফ থাকে বা এটা যেন স্ট্রং হয়, আমরা সেই বিষয়টায় জোর দিব। আরেকটা অ্যাটাক আছে সাপ্লাই চেন অ্যাটাক, এটা হচ্ছে যে সফটওয়্যার মাধ্যমে যে ইয়াগুলো সরিয়ে দেওয়া হয়, ভাইরাসগুলো সরিয়ে দেওয়া হয়। আচ্ছা, সাইবার সিকিউরিটি আমাদের বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। তার মধ্যে আছে আমাদের গভর্নমেন্ট সিস্টেমের জন্য, আমাদের বিজনেস অপারেশনের জন্য এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য। গভর্নমেন্ট সিস্টেমের জন্য আমাদের কি দরকার, আমাদের যে ইউজার ডাটা আছে, আমাদের যে সিটিজেন যারা নাগরিক আছেন, অনেক হাই অফিসিয়াল নাগরিক আছে, জেনারেল নাগরিক আছে, তাদের যে ইনফরমেশন, তাদের নাম, আইডি, বিভিন্ন ধরনের ইনফরমেশন যেন লিক হয়ে না যায় পাবলিকলি, যেন ছড়িয়ে না পড়ে বা অন্য কোনো কান্ট্রি যেন এগুলি মিস ইউজ করতে না পারে, সেদিকে গভর্নমেন্ট সিস্টেমের আমাদের নজর রাখতে হয়। আচ্ছা, অনেকে কি জয়েন করতে ট্রাই করতেছে নাকি? দেখি লবিতে কারা আছেন। ওয়েটিং 2 জন, একটু ওয়েট করেন, আমি ওদেরকে জয়েন করে নিই। একজনকে আছে। আচ্ছা, আমি একটু জয়েন করে নিচ্ছি, আসছিল।
আপনার একটু যদি আপনাদের কাছে নোটিফিকেশন আসে তাহলে আপনার একটু ইয়া করে দিন, অ্যাডমিট করে দিন। ওকে। আচ্ছা, বিজনেস অপারেশনের জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাইবার অ্যাটাক থেকে আমরা কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব। এটা শুধুমাত্র আসলে যারা বিজনেস কনসার্ন তারাই না, যারা ইন্ডিভিজুয়াল আছেন সবাইকে মিলে আমাদের এই বিজনেস অপারেশনটাকে কন্টিনিউ রাখতে হয়। তো এই অপারেশনগুলোতে আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাক আসে, সেই অ্যাটাকগুলো আমাদেরকে ফেস করতে হয়। তো আমরা যদি একটু কনসার্ন থাকি তাহলে এই অ্যাটাকগুলো থেকে আমরা আসলে অ্যাজ ইউজুয়াল আমরা নিজেদেরকে এবং আমাদের বিজনেসকে আমরা প্রোটেক্ট করতে পারি। তো এই বিজনেসে কি থাকে, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, কোম্পানির গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেগুলো যদি লিক হয়ে যায় তাহলে আসলে কোম্পানির জন্য ক্ষতি হয়। তো সেই লিকটা যদি কারো পার্টিকুলার কারো মাধ্যমে হয়, মানে ইন্ডিভিজুয়াল মাধ্যমে হয়, তাহলে অ্যাজ ইন্ডিভিজুয়াল এবং আমাদের সামগ্রিক একটা ক্ষতি হয়ে যায়। এটা ফিনান্সিয়াল ক্ষতি হতে পারে, এটা রেপুটেশনের কোনো ইস্যু হতে পারে, অথবা লিগেল কোনো ক্ষতি হতে পারে, যাতে করে বিজনেসের অপারেশন মানে ফ্লোটা বন্ধ হয়ে যায়। আর ন্যাশনাল সিকিউরিটি তো আছে, আমাদের যে ন্যাশনাল যে ইস্যুগুলো থাকে এক দেশের থেকে আর দেশের সাথে আমাদের যে কমিউনিকেশন বা আমাদের যে বিজনেস ডিল থাকে অথবা এগ্রিমেন্ট থাকে। তো এই ধরনের এগ্রিমেন্ট যদি থার্ড কোনো কান্ট্রি জেনে ফেলে অথবা কোনোভাবে যদি ডাটা ইয়া করে নিয়ে যেতে পারে, চুরি করে নিয়ে যেতে পারে, তাহলে আসলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যায় দেশের জন্য, দেশের সিকিউরিটির জন্য। তো এই ন্যাশনাল সিকিউরিটির জন্য আমাদের সাইবার বিষয়টা ইম্পর্টেন্ট। যে সাইবার দেখেন, সাইবার সিকিউরিটি হেল্পস টু প্রোটেক্ট কান্ট্রি মিলিটারি সিস্টেমস, ইন্টেলিজেন্স সিস্টেম অ্যান্ড ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার. Cyber attacks on this system can threaten a nation's safety and stability, especially during conflict or cyber warfare. দেখেন, আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। যদি আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি যে দ্য পসিবল রিজন ফর থার্ড ওয়ার্ল্ড ওয়ার, কি দেয় দেখি চ্যাটজিপিটি আমাদের কি দেয়। যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, মানে যে রিজন গুলো হয়, প্রথম আছে এসকালেশন অফ এক্সিস্টিং মেজর কনফ্লিক্ট, এর মধ্যে কি কি আছে? যে এসকালেশন অফ এক্সিস্টিং মেজর কনফ্লিক্ট, মানে যে ধরনের কনফ্লিক্ট গুলো থাকে দেশের সাথে দেশে, অথবা নিউক্লিয়ার উইপন্স ইউজের মাধ্যমে আমাদের তৃতীয় বিশ্ব বেঁধে যেতে পারে, অথবা অ্যালান চেন রিয়াকশনের মাধ্যমে হতে পারে। তারপরে দেখেন সাইবার ওয়ারফেয়ার, আমাদের যে কয়টা পসিবল রিজন আছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার, তার মধ্যে একটা হচ্ছে সাইবার ওয়ারফেয়ার অথবা ইনফ্রাস্ট্রাকচার হ্যাক অ্যাটাক। তো সারা বিশ্ব এখন যারা মানে টপ লিডার আছেন সবাই এখন এই সাইবার সিকিউরিটির দিকে তাদের সবার কনসার্ন। কেননা সাইবার সিকিউরিটিই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আর যুদ্ধ করতে আসলে পারমাণবিক বোমাও লাগে না, সাইবার অ্যাটাকটাই হচ্ছে একটা পারমাণবিক বোমার মতো। যে কয়েকটা কোডিং লিখে দিলে মনে করেন যে কোনো ইনফরমেশন চলে আসলো বা একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সো সাইবার ইস্যুটা আসলে এখন সব দেশের জন্য খুব কনসার্ন। তো আমাদের তো অবশ্যই দেশের জন্য কনসার্ন এবং আমাদের বিজনেসের জন্য সাইবার সিকিউরিটি আমাদের দরকার। তো আমরা এর জন্য অ্যাকচুয়ালি সাইবার যে সিকিউরিটি যে অ্যাওয়ারনেসটা আমরা সবার মধ্যে তৈরি করে দিতে চাচ্ছি, যাতে করে ইন্ডিভিজুয়ালরা বুঝতে পারেন যে সাইবার কিভাবে, মানে কি যে স্টেপগুলো নিলে আমরা এই সাইবার যে অ্যাটাকগুলো থাকে সেই অ্যাটাকগুলো থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। তো আমরা এখন সেই বিষয়টা আলোচনা করব যে যেই স্টেপগুলো আমরা যদি নেই তাহলে আমরা সাইবার যে অ্যাটাকগুলো হয় অ্যাটাক থেকে আমরা অ্যাটলিস্ট নিজেদেরকে রক্ষা করতে পারবো। অ্যাকচুয়ালি হয় কি দেখেন, আমরা যারা সিকিউরিটি সিস্টেমে থাকি অথবা নেট আইটি রিলেটেড পার্টে থাকি, তারা আমরা আমাদের সিস্টেমকে প্রোটেক্ট দিয়ে রাখি, পুরোপুরি প্রোটেক্ট দিয়ে রাখি, বাট কোনো সিস্টেমেই 100% অ্যাকচুয়ালি সিকিউর না। 99.9% সিকিউরিটি দেওয়া গেলেও আমরা অ্যাকচুয়ালি 100% সিকিউরিটি আমরা দিতে পারি না। কিছু না কিছু ভালনারেবিলিটিস অ্যাকচুয়ালি রয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা অ্যাটাক আপনারা হয়তো জানেন যে জিরো ডে এক্সপ্লয়েট। এই জিরো ডে অ্যাটাকটা হচ্ছে কি, মানে হ্যাকার অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি রিড করতে থাকে কোন জায়গাতে কোন ভালনারেবিলিটিস আছে কোনো বিজনেসকে হ্যাক করার জন্য অথবা কোনো ইউজারকে হ্যাক করার জন্য। তো ওরা আসলে ওইভাবে রেডি হয়ে থাকে, প্রস্তুত নিয়ে থাকে, এবং এমন কিছু অ্যাটাক করা করে যার কোনো আসলে সলিউশন থাকে না।
যারা অ্যান্টিভাইরাস নিয়ে কাজ করেন অথবা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করেন, তো এই অ্যাটাকটা হওয়ার পরে হচ্ছে তারা কনসার্ন হন, হ্যাঁ এই দিক দিয়ে এটার ভালনারেবিলিটিস আছে, আমাদের এই দিক দিয়ে সিকিউরিটি অ্যালার্ট হইতে হবে। তো আগে কিন্তু অ্যাটাকটা হয়ে যায়, তারপরে হচ্ছে সিকিউরিটি দেওয়া হয়। তো এজন্য আমাদের সবচেয়ে বেশি কনশাস থাকতে হবে আমাদের এন্ড ইউজার, মানে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, ইন্টারনেট জগতে কাজ করি, যে সফটওয়্যার নিয়ে কাজ করি অথবা কোনো ব্রাউজারে কাজ করি অথবা কোনো অ্যাপসে কাজ করি, মোবাইলে কাজ করি, যে কোনো জায়গায় কাজ করি, বা আমরা কোনো লগ ইন ইনফরমেশন নিয়ে কাজ করি, তো সেই বিষয়গুলো যদি আমরা একটু কনসার্ন থাকি তাহলে আমরা কিন্তু এই অ্যাটাকগুলো থেকে নিজেদেরকে এবং কোম্পানিকে রক্ষা করতে পারবো। তো আমরা এই যে সিকিউরিটি যে মেজারগুলো নেওয়া হয় অ্যাওয়ারনেসের জন্য, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সিকিউরিটির মধ্যে আমাদের প্রথমে আছে কি, আমাদের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং পাসওয়ার্ডটা যেন ইউনিক হয়। যেমন আমরা নাম দিয়ে পাসওয়ার্ড দিতে পারবো না, কোম্পানির নাম দিয়ে দিতে পারবো না, তারপর কোনো একটা পার্টিকুলার ডিজিট দিয়ে দিতে পারবো না। তো আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য কিছু আমাদের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তো আমরা সাজেস্ট করি মিনিমাম 8 ডিজিট, বাট এখন 8 ডিজিটটাও আমরা এখন বলি যে এটাও এখন একটা সিকিউরিটি ভালনারেবল হয়ে গেছে, কারণ এখন হ্যাকাররা 8 ডিজিটটাকেও ইয়া করে ফেলতে পারে, কি বলে রিড করে ফেলতে পারে। তো আমরা এখন বলি যে 12 ক্যারেক্টার পাসওয়ার্ড দেওয়ার জন্য, এবং পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, আপার কেস লোয়ার কেস তারপরে স্পেশাল ক্যারেক্টার, এই ধরনের যেন একটা কম্বিনেশন হয়। নিজের নাম তো দেওয়াই যাবে না, পরিবারের কারণে নামও দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি হ্যাকাররা আসলে আপনার যে ইন্টারনেট জগতে আপনার যে মুভমেন্ট, এটা হোক সোশ্যাল মিডিয়া হোক আপনার অফিসিয়াল, সব দিকটায় কিন্তু ওরা আপনাকে কি বলে এটাকে ওরা অবজার্ভ করতে থাকে, অবজার্ভ করে তারপর আপনার আসলে রিড করে যে আপনি কোন ধরনের পাসওয়ার্ড দিতে পারেন বা কি পাসওয়ার্ড আপনি আসলে দেন সচরাচর, এই ধরনের রিড করে আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে ট্রাই করে। তো পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, কম্বিনেশন আপার কেস লোয়ার কেস থাকতে হবে, এবং অবশ্যই বিভিন্ন লগ ইন পোর্টালে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিবেন। আর আমাদের যে মাইক্রোসফট আমরা ইউজ করি সেখানে আমরা একটা সিঙ্গেল পাসওয়ার্ড দেওয়ার কথা বলি। এটা বলার কারণ হচ্ছে যে যেমন টিমস বললেন, ওয়ান ড্রাইভ বললেন, মেল বললেন অথবা আদার যে মাইক্রোসফটের সার্ভিস আছে, সেখানে সিঙ্গেল পাসওয়ার্ডটা দিলে কি হয়, আপনার পাসওয়ার্ডটা তো 12 ক্যারেক্টার হয় এবং স্পেশাল হয়, বিভিন্ন ক্যারেক্টারের কম্বিনেশন হয়। তো এই কম্বিনেশন হলে কি হয়, এক জায়গায় পাসওয়ার্ডটা দিলে হয় কি আপনার পাসওয়ার্ড দেওয়ার যে একটা কি বলে, এটা পাসওয়ার্ড দেওয়ার কিন্তু মানুষের একটা ইয়া থাকে যে আমি পাসওয়ার্ড বারবার দিব কেন, তো সেটা থেকে ইয়া করার জন্য আমরা সবকিছুতে আমরা সিঙ্গেল পাসওয়ার্ডটাই ইয়া করছি। তারপরে আমরা আসি হচ্ছে পাসওয়ার্ডটাই আমাদের আসলে সেফ না, কারণ পাসওয়ার্ডটা কোনো কারণে যদি লিক হয়ে যায় তাহলে ও কিন্তু অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলি, মানে টু স্টেপ। হ্যালো হ্যালো, কেউ কিছু বলছিলেন? আমি একটু সাউন্ডটা আমার ফুলেই আছে। শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি শোনা জি যাচ্ছে। পাচ্ছি। দাদা শুনতে পাচ্ছি। ওকে ওকে, আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ অনলাইন সেশন তো বোঝা যায় না যে আপনার ওইদিকে আছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, তো পাসওয়ার্ড দিলেই আমাদের আসলে কাজ শেষ হয়ে যায় না, তাকে আবার আমরা আরেকটা স্টেপে আমাদের এটাকে অথেন্টিকেট করে রাখতে হয়, যাতে করে হ্যাকাররা পাসওয়ার্ড জেনে ফেললেও সামহাও যেন না অ্যাক্সেস করতে পারে। তো আমরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলি, সেক্ষেত্রে মাইক্রোসফট অথেন্টিকেশন আছে, গুগলের অথেন্টিকেশন আছে, আর বিভিন্ন ধরনের অথেন্টিকেশন আছে, তার মধ্যে বায়োমেট্রিক অথেন্টিকেশনও আছে। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করে নিতে হবে, তাহলে আমরা পাসওয়ার্ডের যে সেফটিনেস ওটা আমরা বজায় রাখতে পারবো। তারপরে আসি আমরা যে ফিশিং মেলগুলি হয় তা থেকে আমরা কিভাবে সতর্ক থাকবো বা আমরা কিভাবে বুঝবো যে একটা মেল আমার কাছে আসছে, এটা ফিশিং মেল বা অন্য কোনো মেল কিনা। তো এটা বোঝার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, কোনো একটা মেল যদি আমরা রিসিভ করি, সেই মেলটা কোনো অ্যাটাচমেন্ট অথবা মেলে কোনো বডিতে কোথাও কোনো লিঙ্কে ক্লিক করার আগে আমরা আগে সেন্ডারকে দেখে নিব যে মেলটা কে করেছে অ্যাকচুয়ালি। অনেক সময় ডিসপ্লে নেমটা সেম থাকে বাট মেল অ্যাড্রেসটা ভুল থাকে, অথবা মেল অ্যাড্রেসটা তো আসলে সেম রাখা ওদের কাছে পসিবল না, মেল অ্যাড্রেসটার ভিতরে ভুল থাকে। কারণ ওরা অনেক সময় করে কি, মানে আমাদের যেমন কি আমাদের ডোমেন কি epillionGroup.com, তো ওরা করে কি এই ইপিলিয়ন গ্রুপটাকে স্পেলিংটাকে চেঞ্জ করে দিয়ে অন্য নামে
ইয়াটা করে, যেমন ইপিলিয়ন গ্রুপে আমরা লিখি GROUP, ওরা দেখা গেল GROOP দিয়ে গ্রুপটা লিখলো। তো এই জন্য আমাদের মেল অ্যাড্রেসটা অবশ্যই দেখতে হবে, কারণ ডিসপ্লে নেম কিন্তু যে কোনোটা লাগানো যায়। আমার যে মেল অ্যাড্রেস আছে, আমার মেল অ্যাড্রেসের সাথে কিন্তু আমি অন্য ডিসপ্লে নেম লাগাতে পারবো, বাট মেল অ্যাড্রেসটা চেঞ্জ করা সম্ভব না। তো মেল অ্যাড্রেসের স্পেলিং গুলো আমাদের দেখতে হবে যে মেলটা আসলে আমার অথেন্টিক কেউ করছে কিনা। মিস স্পেলিং গুলো দেখতে হবে, তারপর কোনো যদি লোগো টোগো থাকে সেই লোগো গুলো আমাদের চেক করতে হবে যে এটা অথেন্টিক লোগো কিনা। আর যদি আপনার কাছে মনে হয় যে বিষয়টা আসলে সন্দেহজনক বা আমার ক্লিক করা ঠিক হবে কিনা, সেক্ষেত্রে আপনার যারা আইটি এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে নিতে পারেন। আর অফিসে থাকলে আপনি আমাদের আইটি টিমের সাথে কথা বলে নিতে পারেন। আরেকটা বিষয় বলা হচ্ছে যে লক ইউর ডিভাইস হোয়েন আনঅ্যাটেন্ডেড, যখন আপনি আপনার ডেস্ক ছেড়ে চলে যাবেন। এটা পার্টিকুলারলি বলা হয় যখন আপনি অফিসের বাইরে অন্য অফিসে যখন আপনি মিটিং করতে যান, অথবা বাসায় আপনি কাজ করেন, বা কোনো হোটেলে গিয়ে আপনি যখন আপনার ল্যাপটপ ওপেন করেন, বা কোনো অন্য কোনো জায়গায়, বা ধরুন আপনি অফিসেই বসে যদি কোনো ল্যাপটপ অন করে রেখে যান, সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার ল্যাপটপে অ্যাক্সেস করে কাজ করে নিতে পারবে বা যে কোনো ইস্যু করে নিতে পারবে। বাট আপনি যদি লক করে নিয়ে যান বা লক রাখেন ল্যাপটপ, তাহলে কিন্তু কেউ আপনার ল্যাপটপে অ্যাক্সেস পাবে না। সেক্ষেত্রে আপনি লকের একটা বিষয় আছে, উইন্ডোজ প্লাস এল চাপলে, উইন্ডোজ একটা বাটন আছে আর এল বাটন চাপলে একসাথে লক হয়ে যায়। আর অনেক সময় ল্যাপটপে পিন দেওয়া হয়, বায়োমেট্রিকও করা যায়। ল্যাপটপের লেটেস্ট যে ভার্সনের ল্যাপটপগুলো আছে এগুলোতে এই বায়োমেট্রিক অপশনটা আছে আর কি, পুরোনো ল্যাপটপগুলোতে হয়তো থাকে না। আর অবশ্যই আপনারা যারা অফিসের ল্যাপটপ বাসায় নিয়ে যান বা বাইরে নিয়ে যান, সে বাইরে আপনি অবশ্যই ল্যাপটপটা আনলক অবস্থা কখনোই রাখবেন না, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আচ্ছা, এই যে ফিশিং মেল নিয়ে একটা ভিডিও আছে, এটা একটু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। এই ক্লাসটা হয়তো আপনারা অনেকে করেছেন, এই ভিডিওটা হয়তো দেখেছেন, তারপর আরেকবার একটু দেখেন। ওকে, হলো, সরি, আচ্ছা এটা এখানে ছিল। আচ্ছা, কি হলো যে একটা মেল আসলো, তো ফিশিং মেল এরকমই হয় অনেকটা, যে মেলের দেখলে মনে হয় যেন এটা আমার অথেন্টিকেট কোনো সাইট থেকে এসছে, বাট ভিতরে যে এটার মধ্যে মেলিশাস কোনো কিছু ছিল, এটা প্রথমে ও চিন্তা করছে যে এটা ভাইরাস মনে হয়, ভাইরাস মনে হয়। আর আরেকজন বলছে যে না, এটা মনে হয় ইনভয়েস, আমার ইনভয়েস আসছে। তো শেষ মাসে কিন্তু ও ফাঁদে পাই দিয়ে ফেলে। তো আমাদেরকে এরকম ফাঁদে পা দেওয়া যাবে না। যে যদি সাসপিশিয়াস মনে হয় তাহলে অবশ্যই আইটির সাথে যোগাযোগ করতে হবে, অথবা ওই মেলটা ওপেন করা থেকে, বা ওই মেলটার কোনো যদি অ্যাটাচমেন্ট থাকে, অথবা যদি কোনো কিছু ডাউনলোড করতে বলে, অথবা যদি কোনো কি বলে কোনো পোর্টালে লগ ইন করতে বলে, কোথাও লগ ইন করা যাবে না। আর আপনার যে ল্যাপটপ অথবা আপনি যে গ্যাজেট ইউজ করেন অফিসিয়াল পারপাসে, সেগুলি যদি আপডেট থাকে, তাহলে এই আপডেটের ভিতরে হচ্ছে যে ভালনারেবিলিটিস গুলো থাকে, তো কোম্পানি মাইক্রোসফট উইন্ডোজের যে মাইক্রোসফট কোম্পানি, ওরা ওই প্যাচ আপডেট প্যাচগুলো ওই আপডেটের মধ্যে দিয়ে দেয়, যে মানে সিকিউরিটি প্যাচগুলো আপডেটের মধ্যে দিয়ে দেয়, যাতে করে হ্যাকাররা কোনো ভালনারেবিলিটিস না পায়। সবসময় অটো আপডেট আমরা অবশ্য অনই করে রাখি। তারপরে যদি কারো মনে হয় যে অটো আপডেট অন নেই, তাহলে অন করে রাখবেন। আর ল্যাপটপে, আমাদের অফিসিয়াল ল্যাপটপে অবশ্যই উইন্ডোজ ডিফেন্ডার আছে, আমাদের এটা আমাদের পারচেজ করা ডিফেন্ডার। তো এটা সবসময় অন থাকবে, কখনো অফ করা যাবে না। আর আপনারা যখন পাবলিকলি মুভ করেন ল্যাপটপ নিয়ে, মানে যেমন কোনো মিটিং থাকলে অন্য অফিসে যেতে হয়, বাইং অফিসে যেতে হয়, অথবা অন্য কোনো অফিসে যেতে হয়, অথবা পাবলিকলি দেখা যাচ্ছে এমার্জেন্সি কাজ আসলে যেখানে যান, কোনো হোটেল, কোনো রেস্টুরেন্ট, অথবা অন্য কোনো ওপেন যে নেটওয়ার্ক থাকে সেখানে কানেক্ট করে ল্যাপটপ
ইউজ করেন, তো এগুলি করা যাবে না পাবলিক প্লেসে। যে ওয়াইফাই বা নেটওয়ার্ক থাকে, ইন্টারনেট থাকে, এগুলির ভিতরে অ্যাকচুয়ালি ভাইরাস থাকতে পারে অ্যাকচুয়ালি, কারণ ওখানে সবকিছু ওপেন করে রাখা হয়, ওখানে কোনো কিছু রেস্ট্রিকশন থাকে না। আমরা অফিসে যে ধরনের রেস্ট্রিকশন দিয়ে রাখি বা অন্য অফিসগুলো যে ধরনের রেস্ট্রিকশন দিয়ে রাখে, বাট পাবলিক প্লেসে ওই ধরনের রেস্ট্রিকশন থাকে না। রেস্ট্রিকশন না থাকার কারণে হয় কি, আপনার ল্যাপটপটা ভালনারেবল হয়ে যেতে পারে ওই ওয়াইফাই যদি আপনি কানেক্ট করেন। আর যখন আপনাদের বাসায় বসে অফিসে কাজ করতে হয়, ভিপিএন ইউজ করে কাজ করাই ভালো। আর আপনি যদি মনে করেন যে ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজাকশন আপনাকে করতে হবে, সেই মুহূর্তে পাবলিক ওয়াইফাই ইউজ না করাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোনো কিছু যদি শেয়ার করেন অথবা কোনো কিছু যদি পোস্ট করেন, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক অথবা মেলের মাধ্যমে হোক অথবা কোনো অ্যাপস যেমন টিমস বলেন, মাইক্রোসফট টিমস, হোয়াটসঅ্যাপ অথবা আদার যে সোশ্যাল কমিউনিকেশন সাইটগুলো আছে, ওই সাইটে যখন আপনি কোনো কিছু শেয়ার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে আপনার এই বিষয়টা শেয়ার করা ঠিক হবে কিনা, বা অফিসিয়াল কোনো বিষয় আপনি শেয়ার করতেছেন কিনা কোনো পাবলিক প্লেসে, এই বিষয়গুলো আপনাকে একটু নজর দিতে হবে। আর সবসময় যখন আপনি ফোনে কথা বলেন অথবা পাবলিক প্লেসে কথা বলেন, তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কথা বলতেছেন বা কি আলোচনা করতেছেন, অফিসের কোনো কিছু ডিসক্লোজ হয়ে যাচ্ছে কিনা। তারপর ডোন্ট ডিসকাস ইন্টারনাল টুলস, ক্লায়েন্ট ইনফরমেশন অর ক্রেডেনশিয়াল ক্যাজুয়ালি। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অফিসিয়াল যে ইন্টারনাল যে বিষয় বা সফটওয়্যার যে আমরা ইউজ করি কোম্পানির পার্সপেক্টিভে, যে অ্যাপ্লিকেশন মডিউল বলেন, আমাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, আমাদের মার্চেন্ডাইজিং এর মডিউল আছে, আমাদের প্রকিউরমেন্টের মডিউল আছে, যে এই ধরনের মডিউল আমরা কি ইউজ করি আমাদের অফিসে, এই ধরনের বিষয়গুলো আসলে অন্য কোম্পানি বা অন্য কারো কাছে শেয়ার করাটা না করাটাই ভালো। আরেকটা বিষয় আমরা সবসময় বলে থাকি এবং আমরা এটা মাঝে মাঝে মেইল করি অফিসে, যে আপনার ডাটা আপনার কাছে যেমন ইম্পর্টেন্ট, কোম্পানির কাছেও ইম্পর্টেন্ট। তো সেই ডাটা অবশ্যই অবশ্যই আপনি ক্লাউডে আপলোড করে রাখবেন। আমাদের ওয়ান ড্রাইভ আছে, অথবা যাদের ওয়ান ড্রাইভ নেই তাদের ডিপার্টমেন্টের কারো না কারো আছে। তো আপনারা যদি মনে করেন যে আপনার এই ডাটাগুলো আপনার জন্য এবং কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, সেগুলা ব্যাকআপ রাখতে হবে। যদি আপনারা না বুঝেন, তাহলে আমাদের আইটি যে পিপল আছে ওদের সাথে যোগাযোগ করলে আপনারা কিভাবে ব্যাকআপ রাখতে পারেন ওয়ান ড্রাইভে, ওগুলি দেখিয়ে দিবে। এই ব্যাকআপ যদি রাখেন তাহলে কি হয়, যে আপনার 2-3টা কপি যদি থাকে, যেমন আপনার ল্যাপটপ হচ্ছে কি, ল্যাপটপে কি আছে, আপনার ফিজিক্যাল কিছু ডিভাইস আছে ল্যাপটপের ভিতরে, মানে টুলস আছে, যেমন হার্ড ডিস্ক, র্যাম, তারপরে যে ডিসপ্লে। যে কোনো সময় ল্যাপটপটা ক্র্যাশ করে ফেলতে পারে, আপনার হার্ড ডিস্কটা ড্যামেজ হয়ে যেতে পারে। হার্ড ডিস্কটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? তো এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট হলে এটা থেকে অ্যাকচুয়ালি এখন যে আমরা হার্ড ডিস্কগুলো ইউজ করি, এসএসডি মানে সলিড স্টেট ডিভাইস, এই এসএসডি থেকে অ্যাকচুয়ালি ডাটা রিট্রিভ করা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যদি একটা কপি ক্লাউডে থাকে অথবা অন্য কোনো জায়গায় মাল্টিপল কপি থাকে, তাহলে আপনি কিন্তু এই ডাটার যে মানে হার্ড ডিস্ক যে নষ্ট হয়ে গেলে যে ডাটার ক্রাইসিস ভোগা, ওটা কিন্তু হয় না, কারণ ক্লাউড থেকে ইজিলি নামিয়ে নেওয়া যায়। আর বেস্ট প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়ালি যারা সিকিউরিটি নিয়ে কাজ করে তারা 3টা ব্যাকআপ রাখার জন্য বলে। একটা হচ্ছে আপনার ল্যাপটপে, মানে আপনি যে গ্যাজেটটা ইউজ করেন এখানে, আরেকটা হচ্ছে ক্লাউডে, আর থার্ড আরেকটা বলা হয় যে মানে অফলাইন কোনো ড্রাইভে, মানে সেটা হোক পোর্টেবল হার্ড ডিস্ক অথবা প্যান ড্রাইভ, এটার কথা বলে। ঠিক আছে, তো এই 3টা জায়গায় যদি আপনি আপনার ডাটা ব্যাকআপ রেখে নিতে পারেন, তাহলে আপনি মোটামুটি আপনার ডাটার দিক থেকে সেফ হয়ে থাকেন। কারণ হচ্ছে কি, ইদানিং বিভিন্ন কোম্পানি আছে যারা অনেক বড় বড় কোম্পানি, যারা এই র্যানসাম ওয়্যার অ্যাটাকের কারণে তাদের অনেক ডাটা নষ্ট হয়ে গেছে। ইভেন অনেককে এই ডাটাটা রিট্রিভ করার জন্য র্যানসাম ওয়্যার যে ভাইরাসটা যারা ছড়িয়ে দেয়, তাদেরকে টাকা দেওয়া হয়েছে এই ডাটাটা রিট্রিভ করার জন্য। আর ব্যাকআপ আসলে আপনি একদিন রেখে দিলেন তা না, আপনি মাঝে মাঝে ব্যাকআপটা চেক করতে হবে যে আপনার ব্যাকআপটা প্রপারলি যাচ্ছে কিনা ক্লাউডে, বা যদি না যায় তাহলে আহ, কি করা দরকার হয় আপনি যদি পারেন সলভ করে ফেলবেন, অথবা আইটির যদি হেল্প লাগে আপনি নিলেন। আপনি 5 মিনিট যদি আপনার এই বিষয়গুলো নিয়ে যদি একটু কনসার্ন থাকেন, তাহলে আপনি হিউজ একটা প্রবলেম থেকে হয়তো বেঁচে যাবেন। কারণ হচ্ছে কি, আসলে প্রবলেম কিন্তু প্রতিদিন হয় না, এই ধরনের ইস্যুগুলো হয় হচ্ছে একদিন, তো বা নাও হতে পারে আপনার লাইফে, সারা লাইফে। তো যদি হয়ে যায়, হয়ে গেলে কিন্তু যদি আপনার ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু আপনি আপনিও মানে বিপদে পড়বেন, কোম্পানিও বিপদে পড়বে।
কারণ আমরা সবাই তো কোম্পানি রিপ্রেজেন্ট করি, তাই না? কোম্পানির ডাটা নিয়ে কাজ করি, আমাদের পার্সোনাল বিষয়টা তো আলাদা। পার্সোনাল নষ্ট হলে শুধু আমারই নষ্ট হবে, বাট যদি কোম্পানির বা আমি অফিসিয়াল পারপাস যদি কোনো ডাটা নষ্ট হয় তাহলে আমাদের পুরো কোম্পানিরই ক্ষতি হবে। তো সেক্ষেত্রে ডাটা নিয়ে আমাদের কনসার্ন একটু বেশি থাকা উচিত। আপনাদের সবারই ওয়ানড্রাইভ থাকার কথা, যদি কারো না থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের কারো না কারো কাছে আছে, সেক্ষেত্রে ফোল্ডার শেয়ার করে কিন্তু ডাটা ক্লাউডে রাখা যায়, অথবা গুগল ড্রাইভও কিন্তু ডাটা রাখা যায়। 15 GB গুগল ড্রাইভ কিন্তু ফ্রি দেয় ডাটা রাখার জন্য। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু আপনারা রাখতে পারেন জিমেল লগ ইন করে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে যে আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করি বিভিন্ন ব্রাউজারে, তো আমরা আসলে মনে করি যে আমরা সব ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবো না। বিভিন্ন ওয়েবসাইট আসলে আছে যেগুলির মাধ্যমে মেলওয়্যার ছড়িয়ে দেয় হ্যাকাররা। তো আমাদের আসলে বুঝতে হবে যে কোন ওয়েবসাইটগুলো সিকিউর এবং কোনগুলো সিকিউর না। তো আমরা যখন ব্রাউজারে কোনো কিছু হিট করতেছি বা কোনো পোর্টালে লগ ইন করতেছি, সেখানে আপনারা একটা জিনিস লেখা দেখবেন যে এই যে HTTPS, যদি এই HTTPS থাকে তখন আমরা এটাকে সিকিউর ধরি। কারণ হচ্ছে যে এই সিকিউরিটিটা দেওয়ার জন্য ওকে একটা ওই মানে ওয়েবসাইটটাকে একটা লাইসেন্স কিনতে হয়, পারচেস করতে হয়। আর যার কাছ থেকে পারচেস করে সে একটা সিকিউরিটি পোর্ট প্রোভাইড করে, যাতে করে ওয়েবসাইটটা সিকিউর থাকে। তো আমরা 3টা জোনে ভাগ করছি এখানে, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন। তো গ্রিন জোন হচ্ছে HTTPS, দ্যাট মিনস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, তো সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে এই ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর, এটা সেফ আমরা ধরে নিই, কারণ হচ্ছে এখানে সিকিউরিটি অ্যাড করা থাকে। তো HTTPS থাকলে আমরা ওখানে ইজিলি অ্যাক্সেস করতে পারবো, বা আমাদের যে ক্রেডেনশিয়াল ওখানে আমরা দিতে পারবো। আর যেই সাইটগুলো ইউলো জোনে পড়ে, এগুলি আসলে নর্মালি নট সিকিউর, বাট এগুলি নিয়ে ভেরিফাই করে নিতে হবে যে এখানে আপনার মানে আপনার প্রয়োজনীয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ইনফরমেশন আপনি দিবেন কিনা, বা অন্য কোনো ইনফরমেশন আপনি শেয়ার করবেন কিনা। এই ইউলো জোনে ওটা আপনাকে একটু আইটি দিয়ে ভেরিফাই, অথবা আপনি যদি বোঝেন তাহলে ওটা একটু চিন্তা করে তারপর আপনি আপনার ইনফরমেশন শেয়ার করবেন। আর যেগুলোতে ডেঞ্জারাস লেখা থাকে, এই যে দেখেন রেড জোন, এখানে কখনোই এটা তো এইসব ওয়েবসাইটে ব্রাউজই করা যাবে না। আর যদি ব্রাউজ করেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেয়াই যাবে না। ঠিক আছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু সাড়া দিয়েন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আছেন। জি শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনারা কোশ্চেনগুলি লিখে রাখতে পারেন, যদি কোনো জানার থাকে আমরা ক্লাসের শেষে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আর আপনারা যখন কোনো পোর্টালে লগ ইন করবেন, মানে ইম্পর্টেন্ট যে পোর্টালগুলো থাকে, কাজ শেষ হলে সেগুলিকে আবার লগ আউট করে রেখে দিতে পারেন। আর পাসওয়ার্ড আসলে ব্রাউজারে সেভ করে রাখাটা ঠিক না, তারপর আমরা অনেকেই রাখি। যদি আপনার ল্যাপটপটা হ্যাক হয়ে যায় তাহলে ওই পাসওয়ার্ডও কিন্তু ওরা জেনে যেতে পারে। তারপরও যতটুকু না রাখার লাগে আর কি সেটুকু রাখতে হবে। আর নর্মালি যেমন বলেন গুগল বা মজিলা ফায়ারফক্স অথবা অপেরা ব্রাউজার, এসব জায়গায় আসলে পাসওয়ার্ডটা সেভ করে রাখাটা আহ, বুদ্ধিমানের কাজ না। তো আমরা যাই করব একটু চিন্তা ভাবনা করেই করব। আর আরেকটা জিনিস আছে যে ইনকগনিটো মোড ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন। যখন আপনারা মনে করেন যে আপনার কিছু ইনফরমেশন আপনি পোর্টালে করবেন, কোনো পোর্টাল লগ ইন করবেন, তখন এই যে রাইট বাটন ক্লিক করে দেখবেন যে নিউ প্রাইভেট উইন্ডো নামের একটা অপশন আছে। এই ব্রাউজারে যদি আপনি কোনো পাসওয়ার্ড কিছু দেন তাহলে ওটা শুধু ওয়ান টাইমের জন্য হয়, নেক্সট টাইমের জন্য আর মনে করেন এটা থাকে না, সেভ থাকে না ব্রাউজারে। আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো কিছু যদি আপনাদেরকে সাসপিসিয়াস মনে হয়, আবারও বলছি, মানে আগেও বলেছি আবারও বলি, যে আপনারা যে যারা এক্সপার্ট আছে তাদের সাথে শেয়ার করেন বিষয়টা, যে আপনার যে মেলগুলো আসতেছে এগুলি কি মানে কিনা, ভাইরাস কিনা, বা কোনো মেলওয়্যার আসতেছে কিনা। অথবা আইটির সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা চেক করে দেখবো যে মেলগুলো আসলে কি আপনার। মোট কথা হচ্ছে যে আপনার যে প্রয়োজনীয়, আপনার অফিস পারপাসে যেই ভ্যান্ডরদের সাথে কাজ করেন অথবা সাপ্লায়ারদের সাথে, মানে আমাদের স্টক হোল্ডার বাদে বাকি যদি মনে হয় আপনার কাছে সাসপিসিয়াস, ওই মেলগুলিকে ক্লিক না করাই ভালো। কারণ আমরা অ্যাকচুয়ালি মেলে প্রোটেক্ট দিয়েই রাখি, তারপরে ওই যে বললাম না 99.9% পর্যন্ত দেওয়া যায়, 0.01%-এর জন্য কিন্তু সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে। তো ওইভাবে আমাদের একটু কাজ করতে হবে অ্যালার্ট হয়ে। আচ্ছা, আমরা আরেকটা ভিডিও দেখি। হ্যাঁ।
তো পাসওয়ার্ড রিলেটেড অথবা ওটিপি রিলেটেড কোনো কিছুই শেয়ার করা যাবে না। তো যারা এই ধরনের কলগুলো করে বুঝছেন, তারা কিন্তু ম্যানিপুলেট করে ফেলে আপনাকে কথা দিয়ে, বা মনে হবে যে আপনার কাছে যে ও ব্যাংক থেকে কল দিচ্ছে অথবা অথেন্টিক কোনো জায়গা থেকে কল দিচ্ছে, বিকাশ থেকে, নগদ থেকে, অথবা আদার যে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে যাদের কাছ থেকে নিচ্ছেন, মনে হবে যে তারাই কল দিচ্ছে। তো যেই কল দেখ, আপনাদের কিন্তু এটিএম কার্ড অথবা যে পিন নাম্বার কিন্তু কেউ চাইবে না। তো এই পাবলিকলি বা কোনো কলে, ওভার ফোনে অথবা টেক্সটে কাউকে পিন নাম্বার দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সরি। আচ্ছা, আমরা এতক্ষণ গেলাম যে আমাদের অফিসের ল্যাপটপের ব্যাপারে, যে কিভাবে আমরা ইউজ করবো বা মেল কিভাবে ইউজ করব, এই বিষয়টা নিয়ে আমরা সিকিউরিটির কথা বললাম। তো এখন আমরা তো সবাই মোবাইল ইউজ করি অথবা আমরা স্মার্ট গ্যাজেট ইউজ করি, যেগুলি আমরা অফিসের কাজেও ইউজ করি। অনেক সময় মেল কনফিগার করা থাকে, টিমস কনফিগার করা থাকে, অথবা আমাদের পার্সোনাল লাইফে তো এগুলো জরুরি, আমাদের যে সিকিউরিটি অ্যাওয়ারনেসটা জানা। তো আমরা মোবাইল ডিভাইস নিয়ে একটু কথা বলবো। যে ল্যাপটপের মতো ঠিক সেম, আপনার মোবাইলটা লক থাকবে সবসময়। আপনি বায়োমেট্রিক করে রাখতে পারেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা ফেস দিয়ে, যাতে করে অন্য কেউ, সেকেন্ড কেউ আপনার মোবাইলে অ্যাক্সেস নিতে না পারে। আর মোবাইল কখনো আপনার হাতেই রাখবেন, যদি কোথাও রাখতে হয় অবশ্যই লক অবস্থায় রাখবেন। এসব বিষয়ে আসলে কাউকে মানে বিলিভ করাটা ঠিক ঠিক না এই সিকিউরিটি ইস্যুতে। তো যদি কাউকে বিলিভ করতে হয়, তো সেক্ষেত্রে পিন, পাসওয়ার্ড অথবা এগুলি নেক্সট টাইম চেঞ্জ করে রাখবেন। যে যদি শেয়ার করতে হয় যে আপনার মোবাইলটা কাউকে যেমন আপনার ফ্যামিলির কারো অথবা রিলেটিভের কারো যদি দরকার হয়, সে অ্যাক্সেস করলো, বাট নেক্সট টাইম আপনি আপনার প্যাটার্ন অথবা আপনার ফিঙ্গার প্রিন্ট তো, আপনার ফিঙ্গার ছাড়া কেউ নিতেই পারবে না, ফেস ছাড়া। তো এখানে আর কোনো কথা বলা নেই, মানে প্যাটার্ন যদি থাকে তাহলে প্যাটার্নটা আবার চেঞ্জ করে নেবেন, অথবা পাসওয়ার্ড বা পিন থাকলে পিনটা চেঞ্জ করে নেবেন। আর আপনারা মোবাইলে যেই ডাউনলোড করেন বা অ্যাপস ইনস্টল করেন, সেগুলি অবশ্যই, যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে প্লে স্টোর, এবং যদি আহ, কি বলে আইফোন হয় তাহলে অ্যাপল স্টোর মানে অ্যাপস স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। যখন কোনো ব্রাউজার অথবা আনঅথরাইজ কোনো ওয়েবসাইট থেকে কখনোই কোনো অ্যাপস ইনস্টল করা যাবে না। থার্ড পার্টি অ্যাপস বেশি ভালনারেবল। আর কোনো রেপুটেশন অ্যাপস ছাড়া কোনো অ্যাপস আসলে ইউজই করা উচিত না মোবাইলে। আর আপনি যখন অ্যাপসগুলো ইউজ করেন, যেমন ধরেন আপনি হোয়াটসঅ্যাপ অথবা টিমস অথবা যে ভাইবার, টুইটার আছে, এগুলি যখন ইউজ করেন, অথবা মেসেঞ্জার, সেই যে অ্যাপসগুলো ইউজ করবেন, সেই অ্যাপসে অ্যাকচুয়ালি আপনার কোন কোন বিষয়গুলোকে পারমিশন দিতে হয়। অনেক অ্যাপস আছে যেমন ধরেন মেসেঞ্জার রিলেটেড, ইমো রিলেটেড, সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন পারমিশন দিতে হয়, আপনার ক্যামেরাকে পারমিশন দিতে হয়, বা আপনার আদার্স যে ইনফরমেশন আছে সেগুলি পারমিশন দিতে হয়। তো আপনি কোন অ্যাপসের জন্য কি পারমিশন দিচ্ছেন এগুলো একটু খেয়াল রাখবেন। যেখানে দরকার নেই শুধু শুধু সব পারমিশন দিয়ে রাখবেন না, লক করে রাখবেন বা ডিজেবল করে রাখবেন। ওই ল্যাপটপের মতো ডেস্কটপ, মোবাইলেও আপনার যে অ্যান্ড্রয়েড, আইওএস আছে অথবা যে অ্যাপস আছে, মানে মোবাইলটার অপারেটিং সিস্টেম আছে, সেটা সবসময় আপডেট রাখবেন। কারণ এই আপডেটের সাথে কিন্তু যত ভালনারেবিলিটিস থাকে সেই প্যাচগুলো ইনস্টল করে দেয় অটোমেটিক মোবাইলে। সো অবশ্যই আপডেট করবেন মোবাইল। আর ল্যাপটপের মতোই, যদি কোনো পাবলিক প্লেসে আপনি যান, সেক্ষেত্রে আপনি ফ্রি কোনো কিছুই ভালো না। ওই ফ্রি ওয়াইফাই ইউজ করা ভালো না, ফ্রি ভিপিএন ইউজ করা ভালো না। সো এই ফ্রি জিনিসটা ইউজ করবেন না। আপনার মোবাইল ডাটা আছে, আপনি মোবাইল ডাটা ইউজ করেন, পাবলিকলি কোনো ওয়াইফাইতে কানেক্ট না হওয়াই ভালো। আর আপনার মোবাইল যেন কোনো জায়গায় অটো কানেক্ট না হয়ে যায়, ওই দিকটাও খেয়াল রাখবেন। অটো কানেক্টটা ডিসেবল করে রাখবেন, যাতে করে কোথাও যদি যে ওয়াইফাই পাসওয়ার্ড যদি ফ্রি করা থাকে, যেন অটোমেটিক কানেক্ট না হয়ে যায়। আর আপনারা যে মেল ইউজ করেন, সেক্ষেত্রে মেলে তো আপনাদের যে ফিশিং যে বিষয়টা বললাম, সেক্ষেত্রে কিন্তু মানে সরি, মোবাইলের ক্ষেত্রে কিন্তু এসএমএস এর মাধ্যমে এই ফিশিংটা করতে পারে ওরা, অথবা কোনো কল করে কিন্তু এই ফিশিংটা করতে পারে। যে কল করে যে আপনার ওটিপি বা আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইনফরমেশন চেয়ে নিতে পারে, অথবা টেক্সট করলো, টেক্সটের মাধ্যমে আপনাকে জাস্টিফাই করার একটা চেষ্টা করলো যে আপনি ইনফরমেশন দেন কিনা, বা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলো। সো এই ধরনের টেক্সট অথবা কোনো কল আসলে, ফেক কল বা মিস কল বা এই ধরনের কিছু আসলে, সেগুলি আপনারা কেয়ারফুলি একটু হ্যান্ডেল করবেন। সিকিউরিটি ইস্যুর জন্য আপনাকে আপনার বা আপনার যে ফাইন্যান্সিয়াল যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে
এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ইনফরমেশন শেয়ার করা যাবে না। আপনার অফিসে যেমন আপনার ডাটা ইম্পর্টেন্ট, পার্সোনালি কিন্তু আপনার ডাটা আপনার ইম্পর্টেন্ট। আপনার যে কোনো স্মৃতি আপনি আপনার মোবাইলে ধরে রাখছেন, অথবা আপনার কোনো ইমেজ অথবা আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে পার্সোনালি, যেগুলো আপনার আসলে যদি মিস হয়ে যায় বা হ্যাক হয়ে যায় আপনার ক্ষতি হতে পারে। সেই সব ডকুমেন্ট আপনি গুগল ড্রাইভ, আইক্লাউড অথবা বিভিন্ন যে ইয়ে আছে আহ, কিনতে পাওয়া যায়। দেখবেন যে 100 টাকায় 150 টাকায় গুগলের 1 টেরাবাইট কিনতে পাওয়া যায়। তো কিনে নেবেন আপনার ডাটাগুলোকে সেফ রাখার জন্য। আর ওখানে যে কন্টাক্ট আর ফটো বা যে ইম্পর্টেন্ট ডাটা আছে সেগুলো অটো ব্যাকআপ করে রাখবেন। আর আপনার ল্যাপটপে যেমন অ্যান্টিভাইরাস থাকে, মোবাইলের জন্য অ্যান্টিভাইরাস আছে। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস পাওয়া যায়। বাজারে বলতে কি, মানে দেখবেন যে অনেক সময় বিজ্ঞাপন দেয় অনেক অ্যান্টিভাইরাস। বিট ডিফেন্ডার আছে, নর্টন আছে, ক্যাসপারস্কি আছে, অথবা মাইক্রোসফটের বিভিন্ন ধরনের ইয়ে আছে, ডিফেন্ডার আছে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন মোবাইলের জন্য, যদি মনে করেন যে আপনার মোবাইলটা বা মোবাইলের ভিতরে যে ইনফরমেশন এগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস ইউজ করা ভালো। আর অতি উৎসাহী হয়ে যে কোনো ফ্রি ওয়াইফাই তো কানেক্ট হবে না, কোনো কিউআর কোড স্ক্যানও করবেন না যদি কোনো অথেন্টিক না হয় আর কি। আগে আপনাকে বুঝতে হবে যে কোনো, আপনি কোথায় কিউআর কোডটা স্ক্যান করতেছেন সেটা কোনো অথেন্টিক কিছু কিনা, বা কোনো প্রমোশন কিনা। প্রমোশন বিষয়গুলো থেকে বিরত থাকবেন। প্রমোশন মেইল আছে, প্রমোশন যে কিউআর কোড আছে, অথবা প্রমোশন এসএমএস আসে, এগুলি থেকে একটু বিরত থাকবেন। তাহলে আপনি আসলে পার্সোনাল লাইফেও সেফ থাকতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা ভিডিও দেখবো লাস্টে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সরি, কেউ কি লবিতে আছে? দেখি তো একটু, 1 মিনিট। না, নেই। আচ্ছা, ওকে, আমরা আবার যাই। আচ্ছা, দেখেন, আপনার একটা ক্লিকে আপনাকে পুরো নিঃস্ব করে দিতে পারে। যদিও ফিজিক্যাল জিনিস আসলে 1 ক্লিকে যাওয়া সম্ভব না, বাট আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়াটা পসিবল। আপনারা তো জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছিল। তো এই যে বিষয়গুলা, যে কোনো কিছু থিঙ্ক বিফোর ইউ ক্লিক, থিঙ্ক বিফোর ইউ শেয়ার, যে এই বিষয়গুলা একটু খেয়াল রাখবেন। যে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, কোনো কিছু ক্লিক করার আগে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোথায় ক্লিক করতেছি, বা কোনো কিছু পোস্ট করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমি কি পোস্ট করতেছি, অ্যাকচুয়ালি কোথায় পোস্ট করতেছি, কোন সাইটে করতেছি। কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করা মানে হচ্ছে আপনার যে ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন কিন্তু পাবলিকলি হয়ে গেল, ব্রডকাস্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে এমন কিছু যেন আপনার ব্রডকাস্ট না হয়ে যায় বা পাবলিকলি ছড়িয়ে না যায় যেটা আপনার সেন্সিটিভ ইনফরমেশন। তো কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে অবশ্যই একটু চিন্তা করবেন যে কি পোস্ট করতেছেন। তো একটু চিন্তা করলে আমরা আসলে এই সিকিউরিটি যে বিষয়গুলোতে আছে, বা যে অ্যাটাক বা যে ধরনের যে ইস্যুগুলো আমরা বলি, আলোচনা করি, সাইবার যে অ্যাওয়ারনেস আমরা দিচ্ছি, তো একটু আপনি যদি নিজে একটু সতর্ক হন তাহলে এই বিষয়গুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়া যায়। তো আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবো যে কোনো কিছু শেয়ার করার আগে, কোনো কিছু পোস্ট করার আগে, কোনো
আমরা চিন্তা ভাবনা করেই করব। পার্সোনাল লাইফ হোক বা অফিসিয়াল লাইফে হোক, দুই দিকেই আমাদের এটা খুব জরুরি, এই সাইবার অ্যাওয়ারনেসটা। তো আমরা যে বিষয়গুলো শিখলাম তার মধ্যে এখন একটু সামারি আকারে আমরা বলি যে পাসওয়ার্ডটা আমাদের ইউনিক হতে হবে, স্ট্রং হতে হবে, ক্যাপিটাল স্মল এবং স্পেশাল ক্যারেক্টারের একটা কম্বিনেশন হতে হবে, মিনিমাম 12 ডিজিট দেওয়া ভালো। আর মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা করে রাখবো। আর যে ফিশিং যে মেলগুলো আছে, মেলের লিঙ্ক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, সেই অ্যাটাচমেন্টগুলো আমরা ক্লিক করার আগে একটু চিন্তা করব, বা কোনো কিছু সাসপিসিয়াস মনে হলে আমরা আইটির সাথে যোগাযোগ করব। সফটওয়্যার বলেন আর উইন্ডোজ বলেন, সবকিছু আপডেট রাখতে হবে। আর আমরা কোনো পাবলিক প্লেসে আমাদের ল্যাপটপ বলেন, আমাদের মোবাইল বলেন, আমরা আনলক অবস্থা রাখবো না, অবশ্যই লক করে রাখবো। আর আমরা মোবাইলে বা অন্য কোনো গ্যাজেটে আমরা যে অ্যাপস ইউজ করি সেগুলি অবশ্যই ট্রাস্টেড কোনো সাইটের হতে হবে, মানে প্লে স্টোর অ্যাপস স্টোরের মধ্যে হতে হবে বা অ্যাপল স্টোরের হতে হবে। পাবলিক ওয়াইফাই, ভিপিএন এগুলি ইউজ করব না। আর ইম্পর্টেন্ট ফাইল আমরা অবশ্যই ক্লাউডে ব্যাকআপ রাখবো, ওয়ান ড্রাইভ বলেন, গুগল ড্রাইভ বলেন, যে কোনো জায়গায় আমরা ব্যাকআপ রাখবো। আর যদি মনে হয় যে কোনো কিছু আপনারা বুঝতেছেন না বা কোনো কিছু সাসপিসিয়াস বা কি করবেন, এটার একটা সিদ্ধান্ত দরকার বা ডিসিশন দরকার, তখন আইটির সাথে যোগাযোগ করবেন। আমরা লাস্ট আর একটা ভিডিও দেখবো। ডিজিটাল এই ভার্চুয়াল যে জগৎ, ডিজিটাল যে জগৎ, এই জগতে আমরা সবাই যখন অ্যাক্সেস করি বা আমরা সবাই কিন্তু ভার্চুয়াল জগতের সাথে অ্যাটাচড। তো এই ভার্চুয়াল জগতে কাজ করার সময় আমাদেরকে কোনো কিছুতে কেয়ারলেস হওয়া যাবে না। কেয়ারলেস হলে আপনি নিজে তো সাফার করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফ্যামিলিও সাফার করবে পার্সোনাল লাইফে, আর আপনি অফিসিয়াল লাইফে আপনার অফিস সাফার করবে। সো কোনো কিছুতে কেয়ারলেস হওয়া যাবে না আমাদের এই ডিজিটাল জগতে। সবকিছুতেই আমাদের সতর্ক থাকতে হবে, কোনো কিছু ব্রাউজ করার ক্ষেত্রে, কোনো সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে, অথবা কোনো মেইল বলেন বা কোনো টেক্সট, সব কিছুতে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে কোনো কিছু ক্লিক করার আগে, কোনো পোস্ট করার আগে, অথবা কোনো কিছু শেয়ার করার আগে। তাহলে আমরা এই যে ডিজিটাল অ্যাটাক, এই ডিজিটাল অ্যাটাক থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, যে মোটামুটি একটা অ্যাওয়ারনেস যে কোনগুলি আমাদের আসলে করা উচিত, কোনগুলি করা উচিত না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো ক্লাস আজকে এখানে অ্যাকচুয়ালি শেষ। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, অথবা কারো কিছু যদি শেয়ার করার থাকে, যে আপনারা পার্সোনাল লাইফে কোনো কিছু ফেস করছেন বা এরকম কিছু থাকে, তাহলে শেয়ার করতে পারেন। হ্যালো, আছেন আপনারা? জি ভাই আছে। জি আছে। হ্যাঁ, মানে কোনো কিছু জানা থাকলে বলতে পারেন, বা কোনো সাজেশন বা কিছু থাকলে। তো তাহলে কারো কিছু জানার নাই, ওকে। তো আমরা আমাদের যে অ্যাওয়ারনেসটা, আমি আশা করবো যে সবাইকে মোটামুটি একটা অ্যাওয়ারনেস দিতে পেরেছি সাইবার সিকিউরিটি নিয়ে। তো আপনারা একটু সবকিছুই যেন আপনাদের মানে কি বলে ভুলের কারণে যেন নিজের বা কোম্পানির ক্ষতি না হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। আর সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। তো ভালো থাকবেন সবাই। আপনারা কষ্ট করে অনেক সময় দিয়েছেন, আজকে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছি আপনাদের। তো সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দাদা। ওকে, ধন্যবাদ থ্যাংক ইউ, দাদা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আজকে আমরা এখানে বিদায় নিই, তাই না? ওকে, জি ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন, আসসালামু শেয়ার আলাইকুম। করবেন? ও, ওয়ালাইকুম আসসালাম।